হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি একটি কালী মন্দির দর্শন করতে। পশ্চিমবঙ্গের যত বড় আর সুন্দর কালী মন্দির রয়েছে তার মধ্যে এই মন্দিরটি অন্যতম। মন্দিরটি সদ্য উদ্বোধন হয়েছে, যা বাংলার অক্ষরধাম নামে পরিচিত। তাহলে চলুন, হাওড়া থেকে আপনাদের ট্রেন ধরতে হবে পাঁশকুড়া লোকাল, মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল ধরে নামতে হবে মেচেদা স্টেশনে। অলরেডি আমরা মেচেদা স্টেশনে চলে এসেছি এবং মেচেদা স্টেশনের পাশেই রয়েছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে গিয়ে হলদিয়াগামী বাস ধরতে হবে। এখানে দু ধরনের বাস হলদিয়ায় যায়, একটি হাই রোড হয়ে আর একটা তমলুক হয়ে। যে বাসটি তমলুক হয়ে যায় সেই বাসে আমাদের উঠতে হবে আর বলতে হবে যে দারবেরিয়া শিব মন্দির স্টপেজে যাব। 1 ঘন্টার সময় লাগবে আর ভাড়া নেবে 40 টাকা। এই আমরা দারবেরিয়া শিব মন্দিরে চলে এসেছি। দেখুন, ছোট্ট একটা 8 চালা শিব মন্দির। আর এই মন্দিরকে রেখে আমাদের একটু পেছনের দিকে যেতে হবে। কিছুটা গিয়ে দেখবেন একটি রোড ঢুকে যাচ্ছে ভেতরে, বাইরেই রয়েছে টোটো। সেই টোটো ধরে আমাদের এগোতে হবে। টোটো ভাড়া নেবে 10 টাকা। 10-15 মিনিট টোটোতে লাগবে। এই রাস্তা ধরে আজকে আমাদের যেতে হবে। তাহলে চলুন, চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। বিকাল হয়ে সন্ধে নামছে আস্তে আস্তে। এই হচ্ছে লাইটিং। দেখুন, দূর থেকে মন্দিরটি দেখতে পাওয়া যাচ্ছে। আজকে আমরা চলে এসেছি জগৎপুর কালী মন্দির দর্শন করতে। দেখুন, মন্দিরের সামনে একটা বিশাল বড় পুকুর রয়েছে। এই হচ্ছে বাংলার অক্ষরধাম, যেটা দিল্লির অক্ষরধামের অনুকরণে তৈরি হয়েছে। মন্দিরটি তৈরি হতে সময় লেগেছে 10 বছর। তাহলে চলুন আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। প্রথমেই পড়বে একটি তুলসী মঞ্চ এবং তুলসী মঞ্চের সামনেই রয়েছে জটায়ু। সামনে রয়েছে একটি নাট মন্দির। জগৎপুর মন্দির নির্মাণ কমিটি। পাশে একটা সিদ্ধিদাতা গণেশের ছোট্ট মন্দির রয়েছে। জুতো খুলে প্রবেশ করতে হবে। এই হচ্ছে পাশে সিদ্ধিদাতা গণেশের মন্দির। আর এই হচ্ছে বাংলার অক্ষরধাম। দেখুন, দেখতে কি সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি যতগুলো কালী মন্দির দেখেছি তার মধ্যে এটি আমার কাছে অন্যতম লেগেছে। মন্দিরের কারুকার্য দেখলে সত্যি মুগ্ধ হয়ে যাবেন আপনারা। জগৎপুর কালী মন্দিরের এই গঠনশৈলী যে দেখছেন, এটি একদম নাগারা শিল্পরীতিতে তৈরি হয়েছে। যদি মন্দিরের ওপরের দিকে তাকান তাহলে অজস্র রত্ন দেখতে পাওয়া যাবে এবং মাঝখানে একটা সিদ্ধিদাতা গণেশও আছে। আর মন্দিরে ঢোকার সময় আপনারা যে পিলার বিশিষ্ট প্রবেশ পথ রয়েছে, এটা হচ্ছে মন্দিরের দেওয়াল। দেওয়ালে বিভিন্ন ধরনের মূর্তি স্থাপন করা হয়েছে। আর এই যে দেখুন, আর এই পিলারের ওপরে যে মূর্তিগুলো রয়েছে, এই যে কি সুন্দর লাগছে মূর্তিগুলো। এই পিলারের ওপরে যে মূর্তিগুলো রয়েছে, এই মূর্তিগুলো দেখে প্রত্যেকটি মূর্তির হাতে বিভিন্ন বাদ্যযন্ত্র রয়েছে। এই যে ওপরের দিকে যে মূর্তিগুলো রয়েছে, এটা হচ্ছে মন্দিরের ডান দিকটা দেখালাম। এবার আমরা বাঁ দিকে যাব। এই হচ্ছে বাঁ দিক।
নাগারা শিল্পরীতিতে এরকম আপনারা দেখতে পাবেন। আর দিল্লির অক্ষরধামেও কিন্তু ঠিক হুবহু এই ধরনেরই, মানে এরমভাবেই সাজানো আর কি দিল্লির অক্ষরধামের মন্দির। বাইরেটা কি সুন্দর লাগছে, ভেতরটা কিন্তু আরও বেশি সুন্দর। চলুন, দুদিকে দুটো সিংহ রয়েছে, আমরা এটাকে সিংহদ্বারও বলতে পারি। কি সুন্দরভাবে তৈরি করেছে। পুরো মন্দিরটা পুরো দেখার মতো, এত সুন্দরভাবে তৈরি করেছে। ভেতরে আপনারা 3টে গর্ভগৃহ দেখতে পাবেন। এই যে প্রথমে রয়েছে মা কালী, মা কালীর ডান দিকে আছে মহাদেব, আর বাম দিকে রয়েছে হচ্ছে মা শীতলা। এই হচ্ছে মা কালীর গর্ভগৃহ। ওপরে কৃষ্ণকালীর একটি মূর্তি রয়েছে। আর ওপরে রয়েছে একটা বিশাল ঝাড়বাতি। এবং দেওয়ালগুলো আগে দেখাই আপনাদের। এখানে রামকৃষ্ণর মূর্তি রয়েছে দেওয়ালে। বিভিন্ন মূর্তি এখানে দেওয়ালে আপনারা দেখতে পাবেন। একজন ঋষি মুনির মূর্তি রয়েছে। এখানেও এক ঋষির মূর্তি রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। মা মনসার মূর্তি রয়েছে। ভিডিওতে যেরকম লাগছে, কিন্তু নিজের চোখে এসে যখন দর্শন করবেন তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। লাইটগুলো পড়েছে, এত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। মন্দিরের 3টে যে গর্ভগৃহ রয়েছে, 3টে গর্ভগৃহর দেওয়ালেই কিন্তু বিভিন্ন সাধক আর দেবদেবীর মূর্তি দিয়ে গড়া আর কি। আর প্যাসেজও রয়েছে, আপনারা প্রদক্ষিণও করতে পারেন। চওড়া প্যাসেজ রেখেছে। প্রতিটি নিখুঁতভাবে গড়ে তুলেছে, খুব সুন্দর লাগছে। দেখুন প্যাসেজ রয়েছে এদিকে। মা বৈষ্ণোদেবী। বড় ঠাকুর। মা কালী। নরসিংহদেব। এখানেও মা কালীর
মূর্তি আছে, এখনো কাজ হচ্ছে। মা দুর্গা, মন্দিরটি পুরো দেখার মতন, এত সুন্দরভাবে সাজিয়েছে। এই হচ্ছে মা কালী। এটা হচ্ছে আমরা মহাদেবের গর্ভগৃহের সামনে, যেটি ডান দিকে, মা কালীর গর্ভগৃহের ডান দিকে রয়েছে। দেখুন ওপরে একটি মহাদেবের মূর্তি রয়েছে, আর তার নিচে রয়েছে কামধেনু বা দেবী সুরভি, এই যে মূর্তি। আর ভেতরে একটা বিগ্রহ রয়েছে, আর সামনে রয়েছে শিবলিঙ্গ। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এইটা আমরা চলে এসেছি মা কালীর গর্ভগৃহের সামনে। এখানে সাধক বামাখ্যাপা রয়েছে দেবালে। আর এই ঝাড়বাতিটা দেখুন কি সুন্দর লাগছে, বেশ বড় ঝাড়বাতি। আর এই হচ্ছে মা কালী। মা এখানে চতুর্ভুজা, দু হাতে রয়েছে খড়গ, মায়ের দুপাশে রয়েছে ডাকিনী যোগিনী, আর মা এখানে সিংহের ওপরে বিরাজমান। আর মহাদেব তো আছেই পাশে। আমি এরকম মন্দির এর আগে তো দেখিনি, আর এরকম মা কালীও দেখিনি। এটা হচ্ছে আরেকটা গর্ভগৃহ, যেটা বাঁ দিকে, ওপরে ব্রহ্মা রয়েছে। আর এই হচ্ছে মা শীতলার মূর্তি রয়েছে। ডান পাশে রয়েছে জরাসুর, আর আরেক পাশে রয়েছে মা রক্তকরবী। মূর্তিটি কিন্তু পিতলের মূর্তি। হ্যাঁ, ওপরে রয়েছে ব্রহ্মা বিরাজমান। এই হচ্ছে 3টি গর্ভগৃহ। মূলত আমাদের এই যে উৎসবটা এবছর হয়ে গেল, মানে প্রতিষ্ঠা উৎসব, এটা 176তম বর্ষের পুজো। মন্দিরটা আমরা ছোটোবেলার থেকে দেখেছিলাম মাটির দেওয়াল, খড়ের ছাউনি, পরবর্তীতে টালির ছাউনি দিয়ে শুরু হয়, পরে একটা ছোট্ট পাকার মন্দির তৈরি হয়। মূলত পুজোটা এই যে মায়ের আরাধনা হচ্ছে, এটা একজন ব্যক্তি শুরু করেছিলেন, ব্রাহ্মণ কৈলাস মিশ্র মহাশয়। উনি 176 বছর আগে, তখন ব্রিটিশ আমল, উনি একটু কবিরাজি চিকিৎসা করতেন গ্রামের মধ্যে। একটু জমিদার টাইপের মানুষ ছিলেন, জমি জায়গা সম্পদ অনেক ছিল। সেই জায়গায় উনি গ্রামবাসীকে সেবা দিতেন কবিরাজি চিকিৎসা দিয়ে। 1 বছর মহামারী হয়, অর্থাৎ এই যে আমরা দেখতে একেবারে বাংলা কথায় কলেরা, অর্থাৎ পাতলা পায়খানা শুরু হয়, গ্রামের বহু মানুষ মারা যায়। সেই সময় উনি ভাবলেন যে চিকিৎসার দ্বারা আমাদের এটা মানুষজনকে ধরে রাখা, অর্থাৎ বাঁচিয়ে রাখা আমার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। মাতৃ আরাধনায় তিনি মনোনিবেশ করেন। সেই সময় থেকেই পুজোটা চলে আসে। এবার সেক্ষেত্রে পরবর্তীতে গ্রামবাসীরা ওনার সঙ্গে সহযোগিতা করেন এবং পুজোটা চলতে থাকে। বর্তমান সময়ে আমরা যারা এখন দায়িত্বে রয়েছি, 10 বছর আগে আমরা ভেবেছিলাম, গ্রামবাসীকে ভাবিয়েছিলাম যে আমাদের মন্দিরটা যে অবস্থা আছে, এই মন্দিরটা আমরা একটু সুন্দর এবং একটা বড় ধরনের মন্দির করতে চাই। সেক্ষেত্রে গ্রামবাসীরা সকলে মিলে আমাদের সঙ্গে সহমত পোষণ করেন এবং একটা মন্দির নির্মাণ কমিটি তৈরি করে দেন তারাই। তার মাধ্যমে 10 বছর ধরে এই মন্দিরটা তৈরি করতে সময় লেগেছে। মূলত 2 বছর করোনা থাকার কারণে 2 বছর মন্দিরের কোনো কাজ আমরা করতে পারিনি। এছাড়াও আর্থিক, গ্রামের ভেতরে যা একটা আর্থিক সংকট থাকে, বহু মানুষের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই মন্দির করা সম্ভব হয়ে উঠত না। বহু মানুষ আমাদের এই মন্দিরে দান দিয়েছেন। আজকের আমরা এই জায়গায় উপনীত হতে পেরেছি, মায়ের মন্দির তৈরি করেছি এবং মায়ের কষ্টি পাথরের মূর্তি নিয়ে আসতে পেরেছি। এটাও মানে যা কিছুই আছে বহু মানুষের দান, গ্রামবাসীর দান,
এবং শীতলা মাকে আনা হয়েছে। আর এই কালীমা মূর্তিটা যে বানানো হয়েছে এটা রাজস্থান থেকে পাথরটা নিয়ে আসেন এক মানে শিল্পী, অর্থাৎ যারা গোষ্ঠী পাথরের কাজ করেন। পাঁশকুড়া পেরিয়ে মঙ্গলদাঁড়িয়ে বলে একটা জায়গা আছে, সেখানে পাথরের কাটিং কাজ হয়। ওই জায়গায় আমরা কন্ট্যাক্ট করি এবং সেখান থেকে গোষ্ঠী পাথরের মায়ের মূর্তিটা নিয়ে আসা হয়। এভাবে খোলা হয় সকাল 7টায়। এবার সেক্ষেত্রে মন্দিরের পরিচর্যা অর্থাৎ ঝাঁট দেওয়া, জল দেওয়া, মোছা পরিষ্কার করার জন্য 1 ঘন্টা সময় লেগে যায়। এরপরে 8টা থেকে ভক্তদের জন্য মন্দির খোলা থাকে। দুপুর 12টা পর্যন্ত পুজো পাঠ এবং অন্নভোগের ব্যবস্থাও আছে। এবং প্রসাদ নিতে চাইলে আমরা এখন সীমিত লোকে নিচ্ছি, এ কারণেই আমাদের পাশে ভোগশাল বানানো হচ্ছে, কমপ্লিট না হওয়ার কারণে আমরা বহু মানুষ নিতে পারছি না। এবং সন্ধ্যায় 7:30টায় সন্ধ্যা আরতি হয়। এভাবেই চলছে। বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। সকাল 8টা থেকে দুপুর 12টা খোলা থাকে। ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, যে প্রত্যেকদিন মায়ের অন্নভোগ হয়। আমরা চাচ্ছি যে মানুষের মনে যেন একটা জায়গা করে নিতে আমাদের পারে এই মন্দির। সে কারণে আমরা সমস্ত ভক্তকুলের উদ্দেশ্যে আবেদন জানাচ্ছি, আপনারা সকলে আমাদের মন্দিরে আসুন, মন্দির পরিদর্শন করুন। এটাই আমাদের মন্দির কর্তৃপক্ষ থেকে আবেদন, সাদর আহ্বান।